সম্পর্কে তোমরা নাই জানতে পারো, সেই জন্য বললাম। আচ্ছা, নেক্সট আমি তোমাদের আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আমার কাছে যা ইনফরমেশন রয়েছে এটাই ফার্স্ট ক্লাস। তো আমি একদম চ্যাপ্টার 1 থেকে শুরু করব, মানে বেসিক ইন্ট্রোডাকশন থেকে, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম হলে আমাকে বলো। আর সিআর আই থিঙ্ক দুজন রয়েছে। আমার কাছে তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স শিট নেই, ঠিক আছে? তোমরা আজকে এক্সেল শিট বানিয়ে তাতে আজকের অ্যাটেন্ডেন্স দিয়ে যে কোনো একজন আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে, ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা। আচ্ছা, দুজন সিআর কে আমি বলে দিই কাইন্ডলি ক্লাসে সবাইকে ক্লাস স্টার্ট হওয়ার উইদিন 5 মিনিটস এর মধ্যে জয়েন হতে বলবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। সেকেন্ড, আমি স্টার্ট করিনি। হ্যাঁ, দেখো, ফার্স্ট স্লাইড থেকে আসছি আমি। ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্স্টে আমি কিছু টপিক রয়েছে, বেসিক্যালি দোজ আর ফিউ টপিকস হুইচ আই কভার টুডে। ফার্স্ট দেখো, লেখা রয়েছে হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেখা যাচ্ছে স্লাইডটা? আমি কি বড় করে দেবো? না ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, ফার্স্ট রয়েছে হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কারো কোনো আইডিয়া আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি? কোনো নেম রিলেটেড আইডিয়াও যদি কারো হয়, কিছু বেসিক আইডিয়া রয়েছে? সেদিন প্রেজেন্টেশনটা হয়েছিল, কতজন প্রেজেন্ট ছিলে তাতে? ছিলাম ম্যাম। হ্যালো। আচ্ছা, তাতে কিছু বেসিক আইডিয়া কনসেপ্ট ক্লিয়ার হয়েছিল? এই জন্য সেমিনারটা, যেহেতু তোমাদের কিছুই হয়নি সেই জন্য স্টপ করেছিলাম। তাতে কি কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ? হ্যাঁ ম্যাম, কিছুটা আইডিয়া পেয়েছিলাম। আচ্ছা, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কেউ কিছু বলতে পারবে একটু বেসিক? আমি বলবো, কোনো অসুবিধে নেই, জাস্ট জিজ্ঞাসা ইনফরমেশন ম্যাম একটা কিছু গ্যাদার সফটওয়্যারকে করেছিল সেদিন। ম্যাম, আমার নাম প্রিয়ঞ্জন ম্যাম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো। বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে হচ্ছে ম্যাম, একটা যখন আমি সফটওয়্যার ডেভেলপ করছি সেটা তো একটা প্রপার প্ল্যানিং ডিজাইন, হুম হুম ম্যাম ওটাকে টেস্ট করতে হয় যে ম্যাম যে প্রপার যে সিস্টেমেটিক যে অ্যাপ্রোচটাকে, এটাকে ম্যাম বলে সফটওয়্যার হুম ইঞ্জিনিয়ারিং হুম। আর কি। হ্যাঁ, এটা পার্শিয়ালি কারেক্ট বলেছো। তার সাথে আমি আরো একটু কিছু অ্যাড করছি, ঠিক আছে? প্রথমত হচ্ছে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই বেসিক্যালি এটা আমরা সিস্টেমেটিক ওয়েতে, আর তার সাথে কস্ট এফেক্টিভ টেকনিক। তার কারণ হচ্ছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যে কোনো প্রজেক্ট ইন ফিউচারে যখন তোমরা যে কোনো জায়গায় জব করবে, তখন দেখবে যে কোনো প্রজেক্ট মানেই হচ্ছে সেখানে ফার্স্ট কনসেপ্টই চলে আসে, কস্ট কতটা বাঁচানো যায়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্শিয়ালি সেই কাজটা করে। সেই কারণে কস্ট এফেক্টিভ যাতে হয়, সেই জন্য একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ রাখা হয়, যেই প্রসেসে সফটওয়্যারটা ডেভেলপ হয়, ঠিক আছে? তার সাথে আর একটা কনসেপ্টও রয়েছে আমাদের। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আমরা প্রিভিয়াস যদি কোনো ভুল করে থাকি বা প্রিভিয়াস কোনো কনসেপ্ট রয়েছে ধরো, সেটা আমরা ইউজ করিনি, বেসিক্যালি যদি ভালো ভাষায় বলতে যাই, লার্ন ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা নলেজ গ্যাদার করে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা ডেভেলপ করি, ঠিক আছে? আমি একটু নর্মাল হ্যাঁ ম্যাম। ডেফিনেশনের, এটা পুরোটা যে থিওরি রিলেটেড সাবজেক্ট, সেই জন্য আমি প্রপার থিওরি বলছি, ঠিক আছে? বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিস্টেমেটিক অ্যান্ড কস্ট ইফেক্টিভ টেকনিক, ঠিক আছে, টু ডেভেলপ দি সফটওয়্যার ডেভেলপমেন্ট। And basically, this technique have some innovation approach, as well as we have to gather some information from past mistake.
ঠিক আছে? সবার কি বোঝা গেল কনসেপ্টটা? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেটা কি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। দেখো, তার মানে আমি কি বললাম, কিছু কিছু অ্যাপ্রোচ থাকবে। আচ্ছা, তার সাথে আমি কিছু বলেছি, আমরা গ্যাদার করব কিছু ইনফরমেশন ফ্রম আওয়ার পাস্ট মিস্টেক বেসিক্যালি। আচ্ছা, কি কি এক্সপিরিয়েন্স থাকতে পারে যেখান থেকে আমরা মিস্টেক করেছি, সেখান থেকে গ্যাদার করব ইনফরমেশন। তার মধ্যে রয়েছে, দেখো, তিনটে পার্ট দেখা যাচ্ছে। দ্যাট ইজ, উই হ্যাভ টু প্রিভিয়াসলি ইউজ সাম কাইন্ড অফ টেকনিক্স অর মেথোডোলজিস অর গাইডেন্স বা গাইডলাইন, সেগুলোকে আমরা মডিফাই করে সেখান থেকে যেগুলো ভুল হয়েছিল সেগুলোর থেকে আমরা, যেটা হয় দেখবে, আমরা সাধারণত বলি কি, বাড়িতে এক্সামের আগে আমরা কতগুলো মক টেস্ট দিলে প্রিপারেশনটা বেটার হয়। তার মানে কি, আমরা কোনো যদি বাড়িতেই কোনো টেস্ট দিই, সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোন কোন এরিয়াতে কি কি ভুল করছি। সেখান থেকে আমরা কি করি, ফাইনালি যখন আমি আমার টেস্টটা দেব, সেখানে সেই মিস্টেক গুলো যাতে না হয় সেটাই আমরা রিকভার করার জন্যই বাড়িতে মক টেস্ট গুলো বা যে কোনো ইনস্টিটিউটে মক টেস্ট গুলো দেওয়া হয়। তার মানে কি, যে যে ভুলগুলো হচ্ছে, পাস্ট এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ পাস্ট এক্সপিরিয়েন্স, সেখান থেকে যে মিস্টেক গুলো হচ্ছে সেগুলোকে আমরা ক্লারিফাই করে ফাইনালি একটা নতুন জায়গায় মডিফাই করার জন্য আমরা ফাইনাল এক্সামটা দিই। এখানেও সেম প্রসিডিউরই, আমরা ফাইনালি সফটওয়্যারটা ডেভেলপ করি। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ফান্ডা অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? ইয়েস ম্যাম। হ্যাঁ কারো ম্যাম। আচ্ছা, ক্লাসে শুধু আমি এই 2-3 জনেরই আওয়াজ শুনতে পাচ্ছি, বাকিদের কি খবর? তোমাদের ক্লাসে স্ট্রেংথ 61, বাকিরা? তার এক দুজনের মানে রেসপন্স হলেও ব্যাপারটা খুব খারাপ দেখায়। তার মানে বাকিরা শুনছো না, ম্যাম নয়তো বুঝতে ফোনটা পেরেছি। নামিয়ে ঘুরে বেড়াচ্ছ। সেটা যেন আমার ক্লাসে না হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, তার মানে আমরা কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কি কি ইউজ করতে পারি বা কি কি, আচ্ছা, এটা তো বললাম মেথোডোলজিস। আচ্ছা, এগুলো আরো ডিটেলসে বলছি। ঠিক আছে? এই হ্যাঁ ম্যাম। জায়গাটা, এই স্লাইডটা আরো টেকনিক, মেথোডোলজিস আর গাইডলাইনটা বললাম, আর একটু ডিটেলসে বলি। বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেহেতু পুরোপুরি একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, তাই অনেক সময় আমরা কি করি, বেসিক্যালি এর ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো রয়েছে, সেই কনসেপ্ট গুলো পুরোপুরি থিওরিটিক্যালি অ্যাপ্লাই হয়, প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্লিকেশন হয় না। সেই কারণে আমাদের কিছু প্রবলেমও ফেস করতে হয়, যেহেতু আমাদের পুরো কনসেপ্টটাই থিওরি। আর আমরা সবাই জানি থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে একটা হিউজ ডিফারেন্স থাকে। আচ্ছা, কি কি প্রবলেম হতে পারে, কি কি ওয়েতে সেগুলো আমরা শর্ট আউট করতে পারি, সেটা আমি ফার্স্ট বলছি। ঠিক আছে? বেসিক্যালি টপিকটার নাম হচ্ছে, টপিকটা পরে রয়েছে, যেহেতু এটারই, এই স্লাইডটারই পার্ট, সেই জন্য আমি বলছি। এখানে টপিকটার নাম হচ্ছে হোয়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাইদার ফর্ম অফ এ সায়েন্স অর নর অ্যান আর্ট। তার মানে কি, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা অবশ্যই একটা সায়েন্সের পার্ট, কিন্তু এটা যেহেতু থিওরি বেস, তাই এটাকে আমরা অনেক সময় আর্ট, মানে কি, আমরা আর্কিটেকচার যেটা আমরা বলি, আর্কিটেকচারের কনসেপ্টে দেখবে আমরা অনেক কিছু ড্র করি। তার মানে হচ্ছে, এটা যদি সায়েন্সই হয়, তাহলে এটা কি আমরা অনলি থিওরি বেসই থেকে যাবে? সেই জন্য এই ধরনের কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? তোমাদের বইয়ে আমি যা যা বলছি, বইয়ে সমস্ত কিছু ডিটেলসে রয়েছে। আচ্ছা, ফার্স্ট কি কি হয়, একটা ফার্স্ট পয়েন্ট বলছি। বেসিক্যালি আমরা অলরেডি বলেছি, কিছু পাস্ট এক্সপিরিয়েন্স থাকে যেগুলো আমরা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করি, তার সাথে কিছু থিওরিও অ্যাড থাকি। বললাম আমরা এক্সপিরিয়েন্স পাই, সিস্টেমেটিক্যালি তার কিছু অ্যাড হয়। ঠিক আছে? এখানে
কি ধরনের থিওরি আমার সেই আমরা সেই যদি পজিশন গুলোতে থিওরির দরকার না পড়ে তাহলে কিন্তু আমরা অনলি পাস্ট এক্সপিরিয়েন্সের ওপরই কাজ করি। আর আপনার কথাটা কেটে কেটে গেল ম্যাম, পুরোটা ম্যাম বোঝা গেল না আর কি, রিপিট করলে ভালো। প্রবলেম হচ্ছে। এক সেকেন্ড। শুনতে পাচ্ছ? দেখো, হ্যালো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম এবার শুনতে ক্লিয়ার আছে। পাচ্ছি, এবার ক্লিয়ার আসছে। হ্যাঁ, আমি আরেকবার বলছি, ঠিক আছে? আমরা অলরেডি পড়েছি যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা নলেজ গ্যাদার করি, ঠিক আছে? সেই নলেজটা কিভাবে গ্যাদার করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যেটা পাবো সেটা আমরা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করব। তার সাথে যেহেতু আমাদের এটা পুরোপুরি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, সেই কারণে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট সেই পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে আমার যতটাই থিওরি রিকোয়ার ততটা অ্যাড করব, ঠিক আছে? যদি আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে কোনো থিওরি রিকোয়ারমেন্ট না থাকে ফর ডেভেলপমেন্টের জন্য, তাহলে কিন্তু আমরা অনলি পাস্ট এক্সপিরিয়েন্স থেকে নলেজ গ্যাদার করেই নেক্সট লেভেল অফ সফটওয়্যারটা ডেভেলপ করব, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। দেখো, এবার আরেকটা জিনিসও বলছি, এই যে আমি পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করছি বা করছি না, এই সমস্ত কেসেই আমাদের কি হয়, অনেক সময় আমরা তোমরা মোস্ট প্রবাবলি ক্লাস 9 কি 10 এ পড়েছো থাম রুল, মনে আছে? থাম রুল পড়েছিলাম আমরা ফিজিক্সে ম্যাম? ফিজিক্সে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম এই পড়েছিলাম যে ম্যাম। আমি যেটা বললাম যে যখন আমার রিকোয়ারমেন্ট হবে তখনই আমি থিওরিটা অ্যাপ্লাই করব, যখন আমার রিকোয়ারমেন্ট হবে না দ্যাট টাইম আমি অ্যাপ্লাই করব না থিওরিটা, অনলি পাস্ট এক্সপিরিয়েন্সই নেব। এই যে এই প্রসিডিওর গুলো কিসের উপর ডিপেন্ড করবে? থাম রুলের উপর, ঠিক আছে? আমাকে থাম রুল অ্যাপ্লাই করে এটা ডিসাইড করতে হবে আমি নেব কি নেব না। বোঝা গেল একটা টেকনিক? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট দেখো, এই যে আমি পাস্ট এক্সপিরিয়েন্স নিচ্ছি তার সাথে নতুন কিছু জিনিস অ্যাড করছি, দুটো কনসেপ্ট অবশ্যই কনফ্লিক্ট করতেই পারে আমার, কারণ দুটো টেকনিক কমপ্লিটলি ডিফারেন্ট, কারণ একটাতে পাস্ট রয়েছে আর একটাতে নতুন ফিচার অ্যাড হচ্ছে, তাই তো? এই সমস্ত কেসে হ্যাঁ ম্যাম। আমার কখনোই কোনো ইউনিক সলিউশন বেরোয় না। ইউনিক সলিউশন পাবো না কেন? কারণ আমি দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচকে কম্বাইন করছি, ঠিক আছে? সেই কারণে এই সমস্ত কেসে আমার কোনো ইউনিক সলিউশন না বেরিয়ে মাল্টিপল গেটওয়ে বেরোয়, ঠিক আছে? আমাদেরকে ধরতে হয় যে কোনটা বেটার অপশন বা কোনটা থেকে আমি বেটার আউটপুট পাবো, সেটাকে আমরা আউটপুট হিসেবে কনসিডার করি। এই যে এই কনসেপ্টটা আমি বললাম, এটা আমরা এই গ্রাফের থ্রুতে পরের স্লাইডে এসে বুঝবো, ঠিক আছে? যেই টেকনিকটা এখুনি বললাম সেটা আমি গ্রাফের থ্রু দিয়ে বোঝাবো, হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, নেক্সট দেখো, আর একটা জিনিস আমি লক্ষ্য করতে হবে যে কস্ট এফেক্টিভ কিনা সেটাই আমরা নেব, ঠিক আছে? তার সাথে কি আমাদের যেটা এটা যেই সিস্টেমটা বানাবো সেটা যেন অবশ্যই ওয়েল আন্ডারস্টুড হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আমায় বললাম সেটা হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট প্যাটার্ন, যেটা আমি বললাম পাস্ট আর নতুন কিছু যদি অ্যাড হয় সেটার উপর, ঠিক আছে? এখানে দেখো একটা প্লট দেওয়া রয়েছে, প্লটের একদিকে দেখো রয়েছে টেকনোলজি আর একদিকে রয়েছে টাইম, দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ ম্যাম হ্যাঁ দেখতে ম্যাম, দেখা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো আমরা কি বলেছিলাম, আমরা শুরুতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কিন্তু এটা আর্ট না সায়েন্স এটা নিয়ে একটা কনফ্লিকশন রয়েছে, সেই জন্য গ্রাফের শুরুটা আমি ধরেছি আর্ট, মানে এটা একটা কমপ্লিটলি থিওরি অ্যাপ্রোচ যাতে কোনো সায়েন্স নেই, ঠিক আছে? আচ্ছা, এটাতে দেখো আমি কিছু অ্যাড করছি পাস্ট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাড করছি। এবার কি, হ্যাঁ ম্যাম। এটা যখন পাস্ট এক্সপিরিয়েন্সটা অ্যাড করছি তাতে আমার টেকনোলজির গ্রোথটা খুব অল্প, সেই জন্য দেখো গ্রাফটা স্লাইডলি আপ হয়েছে, কিন্তু টাইমটা কিন্তু তার সাথে সাথে বেড়ে যাচ্ছে, মানে কিন্তু আমার টাইমটা লাগছেই, কিন্তু টেকনোলজির গ্রোথটা খুব মানে একদম স্মল অ্যামাউন্ট অফ গ্রোথ, শুধু পাস্ট এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে যেটা আনঅর্গানাইজড হয়ে রয়েছে, সেই জন্য দেখো আনঅর্গানাইজড হয়ে রয়েছে। কিন্তু আমি তোমাদেরকে বারবারই একটু আগে বলছিলাম অর্গানাইজ ওয়েতে থাকতে হয়, মনে আছে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম। সিস্টেমেটিক আর অর্গানাইজ হইতে।
সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড ওয়েতে থাকতে হয়। তার মানে কি আমার আনঅর্গানাইজড রয়েছে, সেই জন্য দেখো টেকনোলজি যেটা অ্যাপ্লাই করছি সেটার গ্রোথও খুব কম, কিন্তু টাইমটা কিন্তু প্যারালালি আমার ইনক্রিজ করছে। তার মানে আমার টাইমটা কিন্তু লাগছে, কিন্তু অরিজিনালি আমি যেই আউটপুটটা চাইছি সেটা কিন্তু পাচ্ছি না। এটা এত দূর মানে তাই বোঝাচ্ছে। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার ম্যাম। জি। দেখো ম্যাম ভয়েস ব্রেক করছে আপনার। কনসেপ্ট রয়েছে, বুঝছো? আচ্ছা, হ্যালো, অ্যাকচুয়ালি ট্রেন গুলো গেলে আচ্ছা দেখো তো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ম্যাম। শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে তো? আচ্ছা, এবার দেখো আমি আবার ওই জিনিসটার ওপর যদি আমি কিছু সিস্টেমেটিক পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করি। আচ্ছা এই দেখো এই জায়গাটা ক্রাফট কেন বলা হয়েছে বলো তো? তার কারণ হচ্ছে যখন আমার আনঅর্গানাইজড থেকে অর্গানাইজড এ ট্রান্সফার করছি, সেই টাইমটা আমার সাথে টেকনোলজি ইমপ্রুভমেন্ট বেসিক্যালি, মানে আমি যেই সফটওয়্যারটা ডেভেলপ করছি বেসিক্যালি ডেভেলপমেন্টের গ্রোথটা কিন্তু স্ট্যাগনেন্ট কাইন্ড অফ থাকে, মানে খুব মিলি পয়েন্টে বাড়ে, লাইক 0.0001% এরকম বাড়ে। সেই জন্য দেখো গ্রাফের এই পজিশনটা কিছুটা স্ট্যাগনেন্ট রয়েছে, দেখা যাচ্ছে? এই হ্যাঁ ম্যাম। পজিশনটাকে দেখা আমরা যাচ্ছে ম্যাম। ক্রাফ বলবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এবার প্রায় স্টেবল আছে ওই জায়গাটা, খুব একটা স্টেবল, ডেভেলপমেন্ট হয়নি। এক্স্যাক্টলি, কোনো ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু টাইমটা কিন্তু ইনক্রিজ করছে, সেটা লক্ষ্য করবে। এই যে এই পজিশনটা এটা ক্রাফট পেলাম, এবার কি এতক্ষণ পর্যন্ত আমরা অর্গানাইজড ওয়েতে কাজ করছিলাম, যেগুলো গ্যাদার করেছিলাম ইনফরমেশন। এবার কি করব, আমরা আনঅর্গানাইজ না করে সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা আমি বলছিলাম তার সাথে কিছু থিওরি পার্ট বলছিলাম, মনে আছে? বেসিক্যালি থিওরি পার্ট মানে হচ্ছে কিছু সায়েন্টিফিক অ্যাপ্রোচও অ্যাপ্লাই করছি, যেটা বারবার করে আমি বলছিলাম। দুটো কনসেপ্ট, একটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাস্ট এক্সপিরিয়েন্স গুলো সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকবে, তার সাথে আমরা অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট থিওরি পার্ট গুলো অ্যাড করব। সেটা ডিপেন্ড করবে কখন অ্যাড করব কি করব না। ফর এক্সাম্পল আমি অ্যাপ্লাই করছি কিছু সায়েন্টিফিক অ্যাপ্রোচ বা কিছু থিওরি পার্ট, সেই টাইমে দেখো আমার গ্রোথটা অনেক হাই হয়ে যাচ্ছে ডেভেলপমেন্টের জন্য। টাইমটা লাগছে অবশ্যই, কিন্তু তার সাথে টেকনোলজির গ্রোথটা কিন্তু অনেকটা আপ হচ্ছে। আর যেহেতু দুটো কনসেপ্টেই একসাথে কম্বাইন হয়ে আমার টেকনোলজিতে ডেভেলপমেন্টে গ্রোথ করছে, সেই জন্য বেসিক্যালি এটা আর্ট কনসেপ্ট না হয়ে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। বোঝা গেল? হ্যাঁ ম্যাম, সেই বুঝতে পেরেছি। দেখো ফাইনালি লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ ম্যাম। ঠিক আছে তো? অ্যাকচুয়ালি এই প্লট গুলো, এটা যেহেতু থিওরি পার্ট, এই প্লট গুলো অনুযায়ী কোশ্চেন আসে, ঠিক আছে? নেক্সট দেখো, আহ এই যেটা বললাম সেগুলোই লেখা রয়েছে বেসিক্যালি। যা যা পয়েন্ট বলেছি এগুলো খুব মানে ছোট পোর্শনে লেখা রয়েছে, কিন্তু বইয়ের ডিটেলসে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তোমাদের বইটার নাম আমি বলে দিই। রাজীব মালের বই আছে, ঠিক আছে? সফটওয়্যার হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ম্যাম, ওটাই। পেয়ে যাবে হয়তো লাইব্রেরিতে। আচ্ছা যেহেতু তোমাদের নেক্সট উইকে মোস্ট প্রবাবলি এক্সাম, তাই তো? হ্যাঁ কত ম্যাম। তারিখ থেকে? হ্যাঁ ম্যাম। আমি যা যা 10 পড়াচ্ছি তারিখ থেকে তার ম্যাম। এই উইকে যা যা পড়বো ম্যাম শোনা যাচ্ছে না। আমার কোনো এই ট্রেন যাচ্ছে না। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ম্যাম, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। ম্যাম। আগের কথাটা কি বললেন ম্যাম? আমি বললাম একটু হোল্ড করো, অ্যাকচুয়ালি ট্রেন গুলো গেলেই কানেকশনে প্রবলেম হয়, আমি দেখেছি। আচ্ছা নেক্সট কনসেপ্টে তাহলে আসি আমি। আচ্ছা ও যেটা বললাম সেটা হচ্ছে যা যা পড়াবো তার বেসিসে কোয়েশ্চেন হবে, কারণ আমার কাছেও কোয়েশ্চেন করার মতো এক্সট্রা কোনো অপশন নেই, ঠিক আছে? তোমরা পারলে বইটা যাদের আছে তাদের খুব ভালো, না হলে ইবুক মোস্ট প্রবাবলি পেয়ে যাবে। আর লাইব্রেরি তো এখন যেতে পারবে না, পারলে ফ্রেন্ডসদের থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে? আর এই নোটগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, বা তোমাদের আমি পার্সোনালি মেইল করে দেবো। ম্যাম এই পিপিটিটা আছে আমাদের ঠিক কাছে। আছে ম্যাম। আছে?
আচ্ছা, তোমাদের তো ওই হ্যাঁ ম্যাম। ইয়ে আছে, কি যেন রিঙ্কু হ্যাঁ ম্যাম, রিঙ্কু ওই ম্যামের ক্লাসে এই পিপিটিটাই ইউজ হয়েছিল। হ্যাঁ আচ্ছা ম্যাম আচ্ছা, দিয়েছিলেন পিপিটিটা। ঠিক আছে। আমাদের কাছে একই ডকুমেন্ট আছে, আমি পরের পিপিটি গুলো তোমাদের যেরকম ক্লাস নেব সেরকম দিয়ে দেবো, তাহলে তো তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তাহলে কি আমি নেক্সট টপিক শুরু করব? হ্যাঁ ম্যাম। অ্যাকচুয়ালি ওটা প্রেজেন্টেশন ছিল, খুব শর্টে হয়তো হয়েছে, সেই জন্য আমি ডিটেলস এগুলো তো বলতেই হবে। ম্যাম ডিটেলস একটু পড়িয়ে দিলে ভালো হয় ম্যাম। হ্যাঁ, ওই জন্য আমি ডিটেলস, আমি তো জানতাম না যে রিঙ্কু ম্যাডাম এগুলোই শুরু করেছে। ঠিক আছে, আমি ডিটেলসেই বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যাপ্টার বলছি স্লাইড নাম্বার 7। আচ্ছা দেখো, এখানে আমি দিয়েছি কি, এটা এক্সপ্লয়টারি বেসিক্যালি স্টাইল কিনা। আচ্ছা, এটার মানে কি আমাকে একটু ডিটেলসে বলতে হবে। প্রথমে দেখো, আচ্ছা আমি লাইনগুলো দিয়ে বলছি। এখানে দেখো, একটা লাইন রয়েছে পিঙ্ক কালার, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। ইয়েলো কালার, একটা গ্রিন কালার, ঠিক আছে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা বলছি। বেসিক্যালি এই যে এক্স এই মানে এই টেকনিকটা কিভাবে বোঝাবো, দাঁড়াও। ধরো তোমাদের সবার মাথায় একটা সফটওয়্যার নিয়ে একটা কনসেপ্ট রয়েছে, তাই তো? আমি কোড জানলেই সফটওয়্যার একটা ডেভেলপ করতে পারবো, এটা অনেকেরই মনে হয়। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি অনেকেরই মনে হয়, শুধু স্টুডেন্ট না, যে কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিকেই আমাদের এটা পড়ে। যে আমি কোড জানি মানেই ধীরে ধীরে কয়েক বছর পর একটা সফটওয়্যার ডেভেলপ করেই দেব। এই যে এই স্টাইলটা রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্টের, এটা আমাদের হিউম্যানে ন্যাচারালি আসে, মানে যেটা আমাদের অ্যাডাপ্ট করতে হয় না কারো কাছ থেকে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। কিন্তু এই অ্যাপ্রোচটাতে যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমাদের কাছে অ্যাপ্লিকেশন লিমিটেড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা প্রোগ্রামও খুব কম জানো, তার মানে নলেজও খুব লিমিটেড রয়েছে, দুটোই খুব লিমিটেড রয়েছে। কিন্তু আমরা চাইছি যে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করব। বেসিক্যালি এবার প্লটটাতে আসি। প্লটটাতে দেখো, একদিকে রয়েছে এফোর্ট, টাইম আর কস্ট, আর একদিকে রয়েছে প্রোগ্রাম সাইজ। এখানে প্রোগ্রাম সাইজও লিখতে পারো, বা ক্যাপিটালে LOC লিখতে পারো। LOC মিনস লাইন অফ কোড, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, লাইন অফ কোড তার মানে কি, আমাদের লাইন অফ কোড যতটা বাড়বে ততটা কমপ্লেক্স হবে, ততটা এফোর্ট, টাইম, কস্ট লাগবে। তার সাথে আমার কস্ট এফেক্ট, মানে কস্ট যেটা আমি বাঁচাতে চাইছি সেটাও বাঁচাতে পারবো না। তাহলে আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি, প্রোগ্রাম সাইজ যদি বেড়ে যায়। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তোমাদের কাছেও বেসিক্যালি ভাবো, তোমাকে যদি একটা ধরো একটা সি এর প্রোগ্রাম লিখছো, স্টারের প্রোগ্রামই ধরলাম, সেই স্টারের নর্মাল ফাংশন যদি হয়, স্টারে 5 লাইনে একটা প্রোগ্রাম লেখা যায়। কিন্তু সেই স্টারের প্রোগ্রামটাকে তুমি লাইনেও লিখতে পারো। তাহলে বেটার কোনটা? 5 লাইনেরটা। তার কারণ হচ্ছে স্পেস কম ইউজ হচ্ছে, এফোর্টও কম ইউজ হচ্ছে, টাইমও কম ইউজ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোগ্রাম সাইজও যেহেতু কম, তার মানে কি আমাদের রানিং টাইমটা কম লাগছে, তার মানে হচ্ছে আমার কস্টটা কিছুটা বাড়ছে। আচ্ছা, এটাকে কিভাবে হ্যান্ডেল করব দেখো। ফার্স্ট অফ অল আমি আর একটু ডিটেলসে বলতে চাইছি। আচ্ছা, এইটা থেকে বলি। এই এই পিঙ্ক কালারের প্লটটা দেখো, মানে পিঙ্ক কালারের যে গ্রাফের প্লটটা রয়েছে, সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি বেসিক্যালি একটা ডেভেলপ করব তার প্রোডাক্টের ওপর, ঠিক আছে, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করব। বোঝাতে পারলাম? শুধুমাত্র এটা আমি যখন অ্যাপ্লাই হ্যাঁ ম্যাম। করছি, অনলি প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য অ্যাপ্লাই করছি, এই কেসে দেখো এটা যতটা হাই ইনক্রিজ করছে, কিরকম, এটার লাইন অফ কোডটা কম লাগছে, কিন্তু প্যারালালি আমি যদি দেখি কস্ট বেশি লাগছে। কারণ কস্ট, এফোর্ট, টাইম তিনটেই বেশি, ডিরেক্ট উঠেছে, কিন্তু প্রোগ্রাম সাইজটা কম। হ্যাঁ ম্যাম ম্যাম। বুঝতে পেরেছি এটা। বোঝা? হ্যাঁ ম্যাম এই একই কামটা সাথে বুঝতে এটা কিন্তু পেরেছি। কন্ট্রাডিক্ট করছে। হ্যাঁ, মানে আমার প্রোগ্রাম সাইজটা কম লাগছে, কিন্তু আমার এই তিনটে বেশি লাগছে। হলো? এবার আমি নেক্সট অপশনে আসছি। নেক্সট দেখো, সফটওয়্যার
এর একটা লাইন রয়েছে, সেটা normally যাচ্ছে যখন ওটা একসাথে, যেটা আমি বলতে বারবার করে, যদি প্রোগ্রাম সাইজ ইনক্রিজ করে তাহলে আমার প্রোগ্রাম সাইজ ইনক্রিজ মানে কি, আমার এফোর্ট বেশি লাগছে, টাইম বেশি লাগছে, কস্ট বেশি লাগছে। একে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে, যে তোমাদের আগের প্রোগ্রাম দিয়ে বোঝালাম, যে আমি 5 লাইন 10 লাইনের কোড যদি আমি 5 লাইন 10 লাইনে করা না করে ম্যাম কেটে আমরা কেটে 5 আসছে। লাইনে করে এটা হয়। আচ্ছা, নেটওয়ার্ক কাটছে ম্যাম। একটু ওয়েট করে দাও, ঠিক আছে? এবার শোনা যাচ্ছে? দেখো, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, এবার দেখো, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে ইওলো লাইনটা বলছি বেসিক্যালি। এটা আমরা কন্ট্রোল করতে পারি কিরকম? যদি আমি প্রোগ্রাম সাইজটাকে ছোট করে দিই, তাহলে আমার এফোর্টটা কম লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ টাইমটাও কম লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ কস্টটা কম লাগবে। বোঝাতে পারলাম? এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সবাই বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। তার হ্যাঁ ম্যাম, মানে এই বুঝেছি। দুটোর ম্যাম মধ্যে কোনটা ইয়েলো বেটার? লাইনটা আপাতত আরেকবার বলবেন না? ইয়োলোটা হচ্ছে, দেখো, প্যারালালি যাচ্ছে। যদি আমি প্রোগ্রাম সাইজটা বাড়াই, ফর এক্সাম্পল ধরো তুমি, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, একটা স্টারের প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা 5 লাইনেই আউটপুট আসবে, সেটা আমি 10 লাইনে কেন লিখবো? সেটা তো আমার উপর, আমি কত লাইনে সেটাকে কত স্মল ভার্সনে এনে সেটার আউটপুট আনতে পারবো, তাই তো? এটা আমাদের কন্ট্রোলে। তার মানে কি, আমার যদি প্রোগ্রাম সাইজটা যদি বাড়ে, আমি যদি একটা বড় প্রোগ্রাম লিখি, অবশ্যই তাতে আমাকে বেশি এফোর্ট দিতে হবে, মানে টাইমও দিতে হবে, তাই তো? আর প্রোগ্রামটা রান করার জন্য যেহেতু বেশি বড় প্রোগ্রাম হয়ে যাচ্ছে, কস্টটাও বেশি লাগছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। কি বললাম? তার মানে কি, হ্যাঁ ম্যাম। আমি যদি প্রোগ্রাম সাইজটা ছোট করে দিই, প্রোগ্রাম সাইজটা ছোট করলাম সেম আউটপুটের জন্যই, তাহলে আমার এফোর্ট, টাইম আর কস্ট তিনটেই অল্প লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তাই লাগে তো। এবার আমাকে বলো, আপাতত আমি দুটো টেকনিক পড়েছি, এটা আর এটা, এটার মধ্যে হুইচ ওয়ান ইজ বেটার? ম্যাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যাম, ওখানে ম্যাম মানে ইউনিফর্ম ভাবে যাচ্ছে আর কি। কারণ এক্সপ্লোরেটরিতে আমার মানে প্রোগ্রাম সাইজ ছোট হলেও আমার এফোর্ট, টাইম, কস্ট অনেকটা বেশি লেগে যাচ্ছে। আর এটাতে হ্যাঁ, আমার প্রোগ্রাম সাইজটা এটা লিনিয়ারলি আর কি কন্ট্রোল যাচ্ছে। করতে পারবো বেসিক্যালি। হ্যাঁ আর স্যার, হ্যাঁ ম্যাম। এটা আমার কন্ট্রোলের মধ্যে। হ্যাঁ আচ্ছা, ম্যাম। এবার আমি থার্ড হ্যাঁ ম্যাম। অপশনে আসছি। তারপর আমি তিনটে আবার কম্পেয়ার করব, ঠিক আছে? থার্ড অপশনে দেখো, আমি যদি এইখানে মেশিন লেখা রয়েছে বেসিক্যালি, এটার অরিজিনাল আমি যদি ভার্সন দেখি, তাহলে হচ্ছে অটোমেটিক সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই মেশিন। ঠিক আছে? যেখানে মেশিন লেখা রয়েছে, ওখানে বইয়ে তোমরা দেখবে অটোমেটিক সফটওয়্যার ডেভেলপমেন্ট বাই মেশিন। তার মানে কি, যখন সফটওয়্যারটা মেশিন ডেভেলপ করছে, আমাদের কারোরই কোনো এফোর্ট নেই। বোঝা গেল? এটা নর্মালি মেশিন যেরকম চাইবে, মেশিন যত বড় কোড বানাবে, দেখবে অটোমেটিক্যালি কিছু প্রোগ্রাম সার্ভারে ডিবাগ হতে থাকে। তাতে কিন্তু মানুষকে বসে থাকতে হয় না। দেখবে যে কোনো কম্পিউটারের ল্যাবে দেখবে একগুলো সার্ভার রয়েছে, দেখবে ল্যাবগুলোতে সার্ভারে বড় বড় স্ট্যান্ড থাকে। এখানে কি হয়, আমাদের অটোমেটিক প্রোগ্রামগুলো ডিবাগ হতে থাকে, তাই তো? সেখানে কোনো মানুষকে বসে থাকতে হয় না। তার মানে কি, ওটা অটোমেটিক মেশিন কন্ট্রোল করে। তার মানে এটা এটা প্যারালালি চলবে। যেরকম এফোর্টও লাগবে, টাইমও লাগবে, কস্টও লাগবে, প্রোগ্রাম সাইজও বাড়তে থাকবে। এটা আনলিমিটেড, এটা বেড়েই চলেছে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, কারণ পুরো সিস্টেমটাই মেশিন ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার আমাকে বলো, এই তিনটের মধ্যে কোনটা বেটার? বোঝা গেল না? আরেকবার বলবো। আরেকবার বলুন ম্যাম এটা। এটা মেশিনের ওপর চলছে, ঠিক আছে? এটা আমরা কন্ট্রোল করতে পারি না। মেশিন প্রোগ্রাম সাইজ নিজে থেকেই কন্ট্রোল করে বাড়াচ্ছে। যত বাড়বে তার সাথে মেশিনেরই এফোর্ট, টাইম, কস্ট তিনটেই লাগছে। এটা স্ট্যাগনেন্ট ওয়েতে, মানে কাইন্ড অফ ইনক্রিজ অর্ডারে বাড়তেই থাকে, বেড়েই চলেছে। ওই জন্য দেখো, এটা একটা প্যারালালি নিয়ে এসছে। যেরকম কস্ট, এফেক্ট, টাইম সবই বাড়ছে, প্রোগ্রাম সাইজও প্যারালালি বেড়ে চলেছে। মানে একটার সাথে একটা রিলেশন সেম। তাহলে আমার এই তিনটে টেকনিকের মধ্যে বেটার কোনটা? মানে এক্সপ্লোরেটরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, না মেশিন?
Which one is better? ম্যাম ম্যাম এক্সপ্লোরেটর হবে না ম্যাম, নয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নয়তো মেশিন, কিন্তু সফটওয়্যারটা মেশিনে মনে যেহেতু হচ্ছে আমাদের হাতে আমাদের হাতে বল। কন্ট্রোলে নেই, যে প্রোগ্রাম সাইজ বা লাইন অফ কোডটা আমাদের হাতে কন্ট্রোলে নেই, কিন্তু আমার মনে হয় ম্যাম হুম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা বেশি বেটার হবে মেশিনের থেকে। এক্স্যাক্টলি। সেই জন্যই দেখো এবার স্লাইডের টপিকটা দেখো, লেখা রয়েছে হোয়াট ইজ রং উইথ দি এক্সপ্লোরেটরি স্টাইল। তার মানে আমরা জেনে গেলাম এই 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 স্টাইলের রংটা কি, রং কি, প্রসিডিওর। বোঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম। আচ্ছা, যা বলেছি সেগুলো এখানেও লেখা রয়েছে। তার সাথে তোমরা দেখো সবই লেখা রয়েছে, এফোর্ট, কস্ট, সাইজ, প্রবলেম সাইজ বাড়তে থাকবে, যেটা একটা উম, মানে একটা আনকন্ট্রোলেবল একটা প্রোগ্রাম হয়ে যায়, যেটাকে ডিবাগ করা পরে খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, এটার একটা সলিউশন রয়েছে, মানে এই প্রবলেমটার বেসিক্যালি এক্সপ্লোরেটরি আবার ট্রেন যাচ্ছে, শুনতে পাও। হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যালো? হ্যাঁ শোনা ম্যাম, যাচ্ছে শুনতে ম্যাম। পাচ্ছি। তার মানে কি, আমি যে তার মানে এই যে স্টাইলটা রয়েছে বেসিক্যালি মানে হচ্ছে এক্সপ্লোরেটরি, এটার একটা প্রবলেম আমরা দেখতে পেলাম, এটার একটা সলিউশন রয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ কল চাঙ্কিং। বোঝা গেল? শুনতে পেলে সবাই? হ্যাঁ ম্যাম, শুনতে পেয়েছি। হ্যাঁ ম্যাম। চাঙ্কিংটা কিন্তু কমপ্লিট হ্যাঁ ম্যাম সলিউশন, চাঙ্কিংটা পার্শিয়াল সলিউশন। কিরকম? ধরো আমার একটা এত বড় কোড রয়েছে, মানে বেসিক্যালি আমি যদি এখানে দেখি, এখানে একটা বড় কোড, যেহেতু গ্রোথ ইনক্রিজটা বেশি তাড়াতাড়ি হচ্ছে প্রোগ্রাম সাইজের তুলনায়, এখানে একটা বড় কোড রয়েছে। এই কোডটাকে নিশ্চয়ই আমরা কেউ বুঝতে পারবো না, যে কোনো হিউম্যানেরই এত ইজিলি একবারে পড়ে বোঝা উচিত, মানে কেউই পারবে না বলতে। এটার মানে কি? এটাকে আমরা কি করি, স্মল স্মল পোর্শনে ভাগ করে নিতে পারি খুব মানে কি, এই পুরো যে সিকোয়েন্সটা রয়েছে সেটাকে কাইন্ড অফ আমি অক্টালে ভেঙে নিলাম বা হেক্সাডেসিমালে ভেঙে নিলাম, যেটা আমার মনে হয় সেটাতে আমি ইজি অ্যাক্সেসেবল, সেই অনুযায়ী আমি কোডটাকে যাতে সিমিলার অনুযায়ী ভাঙা যায় সেভাবে ভাঙলাম। ঠিক আছে? শোনা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ এই ম্যাম যে এক একটা পোর্শনকে ভাঙলাম, এবার দেখো এই কোডটার মানে লাইক একটা দেওয়া রয়েছে 6251, এটার মানে আমি জানলাম এই কোডটার ভ্যালু হচ্ছে বেসিক্যালি অক্টাল ফর্ম হচ্ছে 6251। তার মানে কি, এটা এখন আমাদের আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না, তার কারণ হচ্ছে এই যে আমি যদি চাঙ্কিংটা ক্রিয়েট করতে চাই, এভরি টাইমে আমাকে 3 সেট করে চাঙ্কিং ক্রিয়েট করে সেটাকে ডিভাইড করতে হয়, না হলে আমরা কোডটা যেটা রয়েছে সেটাকে ম্যানেজ করতে বা আনকন্ট্রোলেবল কোড হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম আচ্ছা, আরেকবার বলছি, দেখো এই যে কোডটা এত বড় রয়েছে, এই কোডটাকে আমরা ইজিলি এখন হেক্সাডেসিমাল বা অক্টালে কনভার্ট করলে অ্যাকর্ডিং টু তাদের সাইজ আমরা ডিভাইড করে নেব, সেটা আমাদের ইজি টু অ্যাক্সেস হচ্ছে। কিন্তু এটারও একটা প্রবলেম রয়েছে, আমি যদি চাঙ্কিং ই অ্যাপ্লাই করতে চাই, ইচ অ্যান্ড এভরি কেসে আমাকে একসাথে 3 সেট অফ চাঙ্কিং অ্যাপ্লাই করতে হয়। 3 সেটের থেকে কম বা বেশি হলে সেটা কিন্তু আনকন্ট্রোলেবল হয়ে যায়, বা অনেক সময় আমি একসাথে 3 সেট অফ চাঙ্ক নাও পেতে পারি। তাই বেটার এই অপশনটাই, মানে এই যে আমাদের কোশ্চেনটা ছিল হোয়াট ইজ রং উইথ এক্সপ্লোরেটরি স্টাইল, এটাকে আমরা অ্যাভয়েড করাটাই বেটার। বোঝা গেল? আচ্ছা, দেখো এগুলো কিছু রয়েছে ইমপ্লিকেশন অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আমি তাও বলে দিচ্ছি। কিছু কিছু মেথড রয়েছে বেসিক্যালি এই আহ, বাকি এই যে এই দুটো বলেছি আমি, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট আর মেশিনের, সেগুলোরই কিছু থিওরি এখানে রয়েছে খুব শর্ট ফর্মে। যদি বুঝতে পারো, আমার মনে হয় এই থিওরিটা নিজেরা পড়লেই বুঝতে পারবে, স্লোপ অনুযায়ী দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট আসছি আমি। দেখো কিছু কিছু প্রিন্সিপাল রয়েছে, দেখতে পাচ্ছ প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। deployed by software engineering to overcome the human cognitive
লিমিটেশন। হিউম্যান কগনিটিভ মানে কি, ওই যে আমি বললাম আমি ভেবে নিলাম আমি কোড জানি মানেই আমি সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? এটা এটাকে শর্ট আউট করা যায়, ঠিক আছে? কিভাবে শর্ট আউট করা যায় সেটাও দুটো প্রিন্সিপাল রয়েছে। ফার্স্ট অফ অল ইজ অ্যাবস্ট্রাকশন অ্যান্ড নেক্সট ওয়ান ইজ ডিকম্পোজিশন। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার দেখো হ্যাঁ ম্যাম। অ্যাবস্ট্রাকশনটা কি, ডিকম্পোজিশনটা কি। ডিকম্পোজ মানে আশা করা যায় অনেকেই জানো। ঠিক আছে, আমি অ্যাবস্ট্রাকশন থেকে স্টার্ট করছি। অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমার, আচ্ছা ডিকম্পোজ বলি তাহলে অ্যাবস্ট্রাকশন বলতে সুবিধা হবে। ডিকম্পোজ আমি পরের আচ্ছা আগে ডিকম্পোজটাই বলে দিই, একটু বেসিক বলে দিই, ঠিক আছে? তারপর ডিকম্পোজে অনেক কিছু আছে। ডিকম্পোজ মানে হচ্ছে আমি একটা বড় প্রোগ্রাম নিলাম, তাকে ছোট 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 পার্টে ভেঙে দিলাম। বেসিক্যালি যে চাঙ্কিংটা পড়লাম, কাইন্ড অফ চাঙ্কিং এর কনসেপ্টই, কিন্তু প্রপারলি চাঙ্কিং নয়, পার্শিয়ালি চাঙ্কিং। মানে একটা বড় কোডকে ছোট ছোট পোর্শনে ভাগ করে দেওয়াটাকে বলা হয় ডিকম্পোজিশন, ঠিক আছে? আচ্ছা এই হ্যাঁ যে ম্যাম। ডিকম্পোজিশনটা কি হলো, এটা ডিকম্পোজ হলো। আর অ্যাবস্ট্রাকশন মানে আমি যদি বেসিক কনসেপ্ট দেখি, আমার একটা প্রোগ্রামে, যেটা আমি তোমাদেরকে বারবার করে একই এক্সাম্পল দিচ্ছি, যেই প্রোগ্রামটা আমার 5 লাইনেই হবে সেটাকে আমি 10 লাইনে এক্সটেন্ড করব না, কিন্তু 5 লাইনের প্রোগ্রামটাকে আমি 10 লাইনে করেই সেম আউটপুট আনতে পারি। কিন্তু আমি আননেসেসারি জিনিস কেন রাখবো? আননেসেসারি জিনিসগুলোকে অমিট করে প্রোগ্রাম সাইজটাকে ছোট করব। এই কনসেপ্টটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট। তার মানে কি, সিম্পলিফাই এ প্রবলেম বাই omitting unnecessary details is known as principle of abstraction. বোঝা গেল কি বললাম? হ্যাঁ না ম্যাম। আরেকবার বলবো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আচ্ছা বুঝতে তার মানে পেরেছি। এবার ডিকম্পোজিশনটা আমি কি বলেছি, ডিকম্পোজিশনটা অলরেডি বলেছি, ছোট ছোট পার্টে ডিভাইড করব। আচ্ছা এই যে ছোট ছোট পার্ট বললাম, এখানে দেখো লেখাও রয়েছে ইনটু মেনি স্মল ইন্ডিপেন্ডেন্ট পার্ট। ছোট ছোট পার্ট কেন করবো, এটা তো কেউ জিজ্ঞাসা করলে না। ম্যাম ম্যানেজেবল হয় তাহলে ছোট পার্ট হলে। Exactly, হ্যাঁ ম্যানেজেবল। কারণ কি, ধরো ছোট ছোট পার্টকে আমি যদি পার্টিকুলারলি ছোট ছোট পার্ট গুলোকে আলাদা আলাদা করে হ্যান্ডেল করে ফাইনালি কম্বাইন করি, তাহলে আমার এররের পসিবিলিটিস অনেক কম। কিন্তু আমি যদি ওভারঅল প্রোগ্রামটাকে একসাথে ডিবাগ করি, তাহলে কিন্তু আমাকে এরর কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কোন পোর্শনে এরর হচ্ছে এটা কিন্তু খুব প্রবলেম, তাই তো? শর্ট আউট করাটা খুব প্রবলেম। হ্যাঁ ম্যাম। তার থেকে better না যে আমি ছোট ছোট পার্ট করে নিলাম, সেই ছোট ছোট পার্ট গুলোকেই পরে অ্যাসেম্বল করে নিলাম। হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে ডিকম্পোজিশনের কনসেপ্ট, ঠিক আছে? তা আমি একটু ভালো তোমাদের মানে বুকিশ ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি। দ্য ডিকম্পোজিশন প্রিন্সিপাল অ্যাডভোকেট ডিকম্পোজিং দি প্রবলেম ইনটু মেনি স্মল ইন্ডিপেন্ডেন্ট পার্ট, যা লেখা রয়েছে এখানে ফার্স্ট স্লাইডে, দুটো স্লাইড মিলিয়ে লেখা রয়েছে। The small part are then taken up one by one, যেটা আমি বললাম, and solved separately. The idea is that each small part would be easy to grasp and understand and can be easily solved. The full problem is solved when all the part is solved. বোঝা গেল কি বললাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা কনসেপ্ট। এবার আমি আসছি ফাইনালি, এতদূর তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সব পড়ে নিলাম, তাই তো? আচ্ছা এবার আরেকটু ডিটেলস আমি পড়বো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা তাহলে কেন পড়লাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি আমি জানি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন পড়বো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কি পড়েছি, কিছু প্রিভিয়াস প্রবলেম থাকে, তার থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করি। বেসিক্যালি মিস্টেক গুলো থেকে আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করি যাতে আমাদের ফার্দার কোনো প্রবলেম না হয়। তার সাথে কিছু থিওরিটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই হয়ে যায়, যেটা কম্বাইন হয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আসে। এটা হচ্ছে বেসিক ফান্ডা ছিল। এটা ছিল হোয়াট ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমরা এটা জানি না আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা কেন পড়ছি, তাই তো? হ্যাঁ ম্যাম। কারো কোনো আইডিয়া আছে কেন পড়ছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা? ম্যাম, আমরা আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করি সেটা তো ম্যাম শুধু ধরুন আমার মেশিনের জন্য করছি না, এবার মানে ওটা একটা পাবলিক ইউজ বা একটা জেনারেল হুম ইউজের জন্য আমরা বানাচ্ছি। তো আমার যে হুম লাইন অফ কোড বা আমার যে কস্টটা, মানে একটা মেশিনে আমার যা কনফিগারেশন লাগবে বা আমার যা মানে ইয়েটা পড়বে, সেটা তো অন্য যে কনফিগারেশন বা অন্য যে প্ল্যাটফর্ম আছে তার ক্ষেত্রে নাও অ্যাপ্লিকেবল হতে পারে। হুম আর আমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করছি, তার একটা হুম নির্দিষ্ট একটা কস্ট আছে বা একটা
সার্টেন একটা মানে ইমপ্লিমেন্টেশন আছে, তো ম্যাম সেগুলো যদি আমরা না জানি তাহলে ম্যাম সফটওয়্যার ডেভেলপ করতে আমাদের সমস্যা হতে পারে আর কি। তাই হুম জন্য মানে এটার যে বিজনেস ওরিয়েন্টেড পার্টটা সেটা মেনলি হ্যান্ডেল করতে আর কি হুম সফটওয়্যারে। আচ্ছা, তুমি যেটা বললে আমি সেটা থেকেই টানছি, ঠিক আছে? তুমি বললে যে আমি সেই পার্টটা নাও জানতে পারি, বললে তো। এটার কারণেই হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে উই হ্যাভ টু ডেভেলপ এ সফটওয়্যার। এবার যখনই আমি সফটওয়্যারটা ডেভেলপ করতে চাই তখন বাই সিঙ্গেল পার্সন এটা হ্যান্ডেল করা ইজ টু ডিফিকাল্ট। সেই জন্য অলরেডি আমি পড়েছি যে কোনো আমার প্রোগ্রামকে স্মল পার্টে ভাগ করে নিই। একটু আগেই পড়লাম জাস্ট আগের স্লাইডেই। এটার বেসিক্যালি আরো ভেঙে যদি আমি বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে আমি সফটওয়্যার ডেভেলপ করছি, এটা মানে হচ্ছে বেসিক্যালি একটা টিম ওয়ার্ক। এই প্রজেক্টটাকে আমি ছোট ছোট পার্টে ডিভাইড করে দিই। ছোট ছোট পার্টে ডিভাইড করাই মানে বেসিক্যালি ডিকম্পোজ করা মানেই হচ্ছে ইচ পার্ট এক একজন ক্যান্ডিডেট। ফর এক্সাম্পল ধরলাম তোমাদের প্রজেক্ট অ্যাসাইন হয়েছে হয়তো ফাইনাল ইয়ারে, দেখবে একটা গ্রুপে 5 জন রয়েছে, নিশ্চয়ই 5 জনের মধ্যে একজন কাজ করো না। 5 জনের মধ্যে পার্টগুলো ডিভাইডেড রয়েছে, কেউ ডকুমেন্টেশন বানাবে, কেউ প্রোগ্রাম বানাবে, কেউ প্রেজেন্টেশন বানাবে, বা তার সাথে প্যারালালি আরো কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে আরেকজন হেল্প করবে। তার মানে কি এটা একটা টিম ওয়ার্কে আমার একটা সফটওয়্যার ডেভেলপ হচ্ছে। এই জন্যই আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা পড়ি। বেসিক্যালি এক হচ্ছে ডিবাগ করাটা খুব ইজি, কারণ আমার সমস্ত পার্টগুলোকে স্মল স্মল পোর্শনে ভাগ করা যায়। এররটাকেও সেই জন্য খুব ইজিলি শর্ট আউট করা যায়, আর ইজিলি কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারি। আর এটা টেস্টিং আর প্রজেক্ট ম্যানেজমেন্ট খুব হেল্পফুল, বা খুব ইজিলি আমরা ম্যানেজ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এটার হ্যাঁ ম্যাম। আউটপুটটা কি? এই যে আমরা একসাথে প্রোগ্রাম করলাম, সেই জন্যই আমাদের প্রোডাক্টিভিটি মানে আউটপুটটাও হাই হয়ে যায়, তার সাথে কোয়ালিটিটাও বেটার হয়। কারণ তোমাকে জাজ করার জন্য তোমার টিমের অন্য মেম্বাররা রয়েছে যে তুমি কি ভুল করছো বা ঠিক করছো। প্যারালালি তুমিও অপরকে জাজ করার জন্য রয়েছো। এটার মানেই হচ্ছে যখন দেখবে আমরা সবসময় বলি গ্রুপ স্টাডি করতে। আচ্ছা, শোনা যাচ্ছে? ট্রেন যাচ্ছে আবার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ম্যাম শোনা গ্রুপ যাচ্ছে। স্টাডি করতে, গ্রুপ স্টাডির মানেই হচ্ছে একে অপরের ভুলটাকে দেখিয়ে দেওয়া। আমি যদি একা একাই পড়াশুনো করি আমি কিন্তু বুঝতে পারবো না, বা আমি সবসময় ধরে নেবো আই এম দ্য বেস্ট, কারণ আমি অপোনেন্টকে তো জানি না সে কতটা পড়াশুনো করেছে। যখনই সেটা গ্রুপে গিয়ে পড়ে তখনই বোঝা যায় যে আমার পজিশনটা এক্স্যাক্টলি কোথায়, আমাকে আরো পড়তে হবে নাকি আমি ঠিকঠাক লেভেলে চলছি। এটাই গ্রুপ স্টাডির কিন্তু কনক্লুশন। সেরকমই আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরও তাই। আমাকে এটা একটা টিম ওয়ার্ক, যেটা থেকে আমি বেটার কোয়ালিটির রেজাল্ট পাবো, আউটপুটটাও ভালো পাবো। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। জয়দীপ কি বলতে চাইছে? কি গ্রুপ স্টাডিতে কি দেখলাম একটা মেসেজ লিখেছে, বলো জয়দীপ, কিছু একটা বলতে না চাইছো? ম্যাম, বলছিলাম যে আমরা যখন এমনি নর্মালি গ্রুপ স্টাডি করি তখন মানে স্টাডি ছাড়া সব হয়, মানে শুধু পড়াশোনাটাই হয় না। এটা তো তোমরা সিরিয়াস না বা পড়তে চাও না তাই। সেটা তো অরিজিনাল গ্রুপ স্টাডির মিনিং নয়। গ্রুপ স্টাডির যেটা মিনিং সেটা আমি বললাম। আচ্ছা, নেক্সট দেখো কিছু সফটওয়্যার ক্রাইসিস রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। একটা স্লাইড রয়েছে সফটওয়্যার ক্রাইসিস। ম্যাম। আচ্ছা, সফটওয়্যার ক্রাইসিসের আমি ফার্স্ট একটু স্লাইডটাতে এই স্লাইডটাতে আসি, তারপর আমি ফার্দারে যাব। সফটওয়্যার ক্রাইসিসে দেখো এই জায়গাটায় লেখা রয়েছে হার্ডওয়্যার কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যার কস্ট, ঠিক আছে? এটা যেটা লেখা হ্যাঁ রয়েছে ম্যাম। এটা হার্ডওয়্যার কস্ট, সফটওয়্যার কস্ট। আর একটা দেখো নিচে একটা টাইমের একটা বার রয়েছে, দ্যাট ইজ 1960 টু 2008। আচ্ছা, কম্পিউটার কবে ইনভেন্ট হয়েছে? কম্পিউটার ইনভেন্ট কবে হয়েছে? সে কি, এই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, কেউ জানো না কম্পিউটার কবে ইনভেন্ট হয়েছে? এই পরের দিন আমাকে বলবে, ঠিক আছে? 57, 1857 না 1957? আচ্ছা, 1957, ঠিক আছে, দেখা যাক, পরে দেখছি। আচ্ছা, নেক্সট দেখো কি বললাম, একদিকে রয়েছে হার্ডওয়্যার কস্ট, সফটওয়্যার কস্ট, প্যারালালি রয়েছে 1960 টু 2008। এখানে দেখো একটা প্রবলেম হয়েছে, আমরা যেহেতু সফটওয়্যার ডিপেন্ডেন্ট হয়ে গেছি বেসিক্যালি। আচ্ছা, 1833, ঠিক আছে, দেখি কে প্রপার অ্যান্সার দেয়। ম্যাম গুগল 1945।
ম্যাম ফার্স্ট ইনিয়াক 1945, ডিজিটাল কম্পিউটার ফার্স্ট 1945 এ হয়েছিল। আর ডিজিটাল না, আমি ডিজিটাল চাইছি না, নর্মাল কম্পিউটার। তোমাদের কম্পিউটারের ব্যাক এন্ডের হিস্ট্রিটা কি জানা, আমাদের কম্পিউটার গুলো কিরকম ছিল বা এরর হলে কি কি চেঞ্জ করতে হতো? ম্যাম ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ওগুলো তো ম্যাম ভ্যাকিউম টিউব, দেন পরপর যেগুলো এসেছিল হ্যাঁ, ওটাই তো। তোমাদের তো ওই সফটওয়্যার ইয়ে হচ্ছে তো, অপারেটিং সিস্টেম হচ্ছে তো, ওখানেই দেখবে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন রয়েছে। প্রথম দিকেই রয়েছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, যেটা আমি বলছি সেটা বলে দিই, কারণ আমার আমার মিটিং অলরেডি 11টা থেকে শুরু হয়ে গেছে, বকতে থাকলে বকেই যাবো। আচ্ছা দেখো, 1822 তাহলে ম্যাম, যেটা চার্লস বেবেজ করেছিলেন প্রথম ডিফারেন্স ইঞ্জিন এই যেটা। ঠিক আছে, দেখছি। আচ্ছা, এবার দেখো, আমাদের বেসিক্যালি যেটা বলতে যাচ্ছি, আমাদের মানে কেন জিজ্ঞেস করলাম সেটা এখন বুঝতে পারবে। আমরা ডিজিটাল কম্পিউটার অরিজিনালি পেয়েছি, মোস্ট প্রবাবলি আমি ধরলাম অ্যাপ্রক্স 1960 থেকেই ধরা হয়েছে, ঠিক আছে। ডিজিটাল কম্পিউটার আর আগের আমাদের কম্পিউটারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আগে যদি আমার এরর হতো, তাহলে আমার রুমের সাইজে যখন কম্পিউটার ছিল সেই টাইমটার আমি কথা বলছি, তখন গিয়ে কোনো এরর হলে আমাদের অ্যাম্বুলেন্সের ওপর যেরকম একটা লাল বাতি রয়েছে, সেরকম কম্পিউটারের ওপরও একটা ওরকম লাল বাতি জ্বলতো, ঠিক আছে। সেটার সলিউশন এখন যে যখন আমরা প্রোগ্রাম করলে কি হয়, এরর হলে, ডিবাগিং এর পর এরর হলে প্রোগ্রামের মধ্যে কিছু চেঞ্জেস করে দিই, কিন্তু সেটা কিন্তু তখন করা যেত না। তখন কিন্তু আমাদের সেই পেছনে গিয়ে, কম্পিউটারের পেছনে গিয়ে পুরোটা খুলে রেজিস্টার চেঞ্জ করতে হতো। তার মানে আমরা অনেকটাই হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট ছিলাম। কিন্তু এখন কি আমরা রেজিস্টার চেঞ্জ করি ল্যাপটপ বা মেশিন খুলে? মোটেও নয়। আমরা কি করি, প্রোগ্রামের কটা লাইন চেঞ্জ করে দিই। তার মানে আমাদের সফটওয়্যার ওপর ডিপেন্ডেন্সি বেড়ে গেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই যে সফটওয়্যার হ্যাঁ ম্যাম। ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, দেখবে আমাদের অনেক সফটওয়্যার কিনতে হয়, আর কেনাটা যথেষ্ট কস্টলি। আমরা বেশিরভাগ ডাউনলোড করে চালাই, কিন্তু অরিজিনালি তুমি দেখবে উইন্ডোজ গুলো স্পেশালি আমাদের বলা হয় অরিজিনালি নিতে, কারণ তাতে ল্যাপটপ বা মেশিন ভালো থাকে। কিন্তু উইন্ডোজের দামও কিন্তু প্রচুর। তার মানে হচ্ছে আমাদের সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, কিন্তু সফটওয়্যারের দামও প্রচুর। তাহলে কি হচ্ছে, যে এটা যদি দামটা কম হতো তাহলে ইজিলি অ্যাক্সেসেবল ছিল সবার ক্ষেত্রে, কিন্তু দামটা যেহেতু বেশি, এটা অ্যাক্সেসেবল নয় সবার ক্ষেত্রে। সেই জন্যই বলা হয়েছে সফটওয়্যার ক্রাইসিস। মানে কি, আমার সফটওয়্যারের দাম যত বাড়ছে, তত কিন্তু সফটওয়্যারের ক্রাইসিসটাও বাড়ছে। লাইক, এটা ইয়ার যতদিন যাচ্ছে, ইয়ার চলে যাচ্ছে, কিন্তু সফটওয়্যারের বা হার্ডওয়্যার তো নেই, হার্ডওয়্যার প্যারালালি দুটো ছিল, হার্ডওয়্যারটা কমে যাচ্ছে, সফটওয়্যার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে সফটওয়্যার ক্রাইসিস। সফটওয়্যার ক্রাইসিসে কি কি রয়েছে সেগুলো, যেগুলো বললাম, ডিবাগে প্রবলেম বা আর একটা প্রবলেম হচ্ছে, দেখবে আমরা সফটওয়্যার কিনি যখন, অনেক সময় ফ্রিকোয়েন্টলি ক্র্যাশ হয়ে যায়, যেটা আমরা বলছিলাম ডাউনলোড করতে মানা করা হয়। রিলায়েবল রিসোর্স থেকে ডাউনলোড করা ভালো, বেটার অপশন আমরা কিনে নিই মেশিনের সেফটির জন্য, ঠিক আছে। এটা পুরোটা ছিল সফটওয়্যার ক্রাইসিসের কনসেপ্ট। আচ্ছা, এখানে কিছু কিছু প্রবলেম রয়েছে, এগুলো জাস্ট কন্ট্রিবিউট, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যা ছিল তাই দিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো, আরেকটা স্লাইড রয়েছে, এখানে হচ্ছে প্রোগ্রাম ভার্সেস সফটওয়্যার প্রোডাক্ট। এটা আশা করা যায় এতক্ষণ যা পড়লে তাতে কিছু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। প্রোগ্রাম যদি হয় আমি নিজে ডেভেলপ করি, কোনো গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্কের দরকার হয় না। পাইরেটেড করতে মানা করা হয় বাবা, পাইরেটেড করলেই তো সমস্যা। পাইরেটেড আমরাও করি, আমি আর করি না এখন, নিজের মেশিন তো। আচ্ছা, নেক্সট দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে কি, আমরা টিম ডেভেলপমেন্ট জানলাম। এবার কি, দুটোর মধ্যে কোনটাতে আমরা আউটপুট ভালো পাবো, সিঙ্গেলে না টিমে? মানে প্রোগ্রামে পাবো না সফটওয়্যার প্রোডাক্টে পাবো? সফটওয়্যার প্রোডাক্টে। সফটওয়্যার প্রোডাক্ট মানে আরো জেনেছি লার্জ নাম্বার অফ ইউজার, আর এখানে বেসিক্যালি কোনো সিঙ্গেল ইউজার থাকে। প্রোগ্রামের সাইজটা অনেক ছোট হয়, সফটওয়্যার প্রোডাক্টের সাইজটা অনেক বেটার হয়। আর একটা কি বলেছি, ল্যাক অফ প্রপার ডকুমেন্টেশন। যদি আমি একাই থাকি, কি করি, ডায়েরিতে কোথাও একটা ছোট করে লিখে দিলাম বা কোথাও একটা রেখে দিলাম, প্রপার কিছু থাকে না, আমাদেরকে খুঁজতে হয়। কিন্তু আমি যদি রয়েছে, সব নিজে জানে, তাই যখন অ্যাসেম্বল হবে নিশ্চয়ই কমেন্ট লাইন দিয়ে অ্যাসেম্বল করবো, এটা এই পার্ট।
হ্যালো হ্যাঁ ম্যাম হ্যাঁ শুনতে ম্যাম। পাচ্ছি। হ্যালো হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ Yes, আচ্ছা হ্যাঁ ma'am. ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ ফোন কেটে যাচ্ছে। আচ্ছা ওটা ওয়েল ডকুমেন্টেড থাকে কারণ সবার আলাদা আলাদা পার্ট থাকে ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে কাজ হয় আর প্রোগ্রামে যেটা বললাম একাই খুব আনঅর্গানাইজড ওয়েতে কাজ হয় প্রোগ্রামটা ঠিকই নামে কিন্তু অর্গানাইজড থাকে না তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে প্রোগ্রাম আর সফটওয়্যার প্রোডাক্টের মধ্যে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর হ্যাঁ মধ্যে ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা এত দূরই থাকলো ঠিক আছে কারণ আমার 11টা থেকে একটা এনবিএ এর মিটিং স্টার্ট হয়ে গেছে তো আমি অলরেডি আমাকে বলেছে ফোন করে এত দূর থাক আমি নেক্সট দিন বাকিগুলো পড়াবো ঠিক আছে এত দূর ম্যাম সবার ক্লিয়ার একটু হয়েছে তো? হ্যাঁ ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলো, কি বলছি মিটিংটা একটু কিছুক্ষণ রাখবেন কারণ অ্যাটেন্ডেন্স লিংকটা দিতে লাগবে। অ্যাটেন্ডেন্স লিংক ম্যাম আমরা গুগল ফর্মে কালেক্ট করি তো সেই জন্য। আচ্ছা আমাকে থাকতে হবে কি আচ্ছা আমার ল্যাপটপে মিটিংটা চলছে ঠিক আছে কারণ আমার এনবিএ এর প্রোগ্রামটা অলরেডি শুরু হয়ে গেছে তো ওখানে ওই সব সিনিয়র লোকেরা রয়েছে তো অলরেডি ঝামেলা হবেই আমি ফোন থেকে লেফট হয়ে যাচ্ছি ঠিক আছে আমার মেশিনে থাকছে ওকে ম্যাম। আচ্ছা আমি তাহলে তোমাদের কাছে কিভাবে পাবো সমস্ত অ্যাটেন্ডেন্স গুলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি কালকেও 10:30 থেকেই ক্লাস নেব ঠিক আছে আচ্ছা সবাইকে প্রপার টাইমে উইদিন 5 মিনিটস এর মধ্যে জয়েন করতে বলবে ঠিক আছে তারপরে ম্যাম। আমি জয়েন করাই না আজকে অনেকে আধ ঘন্টা পর জয়েন করতে চেয়েছে তাদের আমি জয়েন করাইনি ঠিক আছে আমি শুধু রেকর্ডিংটা বন্ধ করে দিলাম ঠিক আছে ম্যাম। হ্যাঁ আর তোমাদের আমি পরে ওকে রেকর্ডিংটা ম্যাম। শেয়ার করে দেবো ঠিক আছে হুম ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। হুম